একদিন আমরা ফিজিক্সে যা যা করেছি সেখানে আমরা বারবার দেখেছি সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন রকম, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আলোচনা চালাবো। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অন্য কেউ স্যার বা ম্যাডাম কেউ একদিন করবেন, বলবেন পরে। অর্ডিনারি ডিফারেন্স, প্রথম কথা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে আমরা যা বুঝি তাই, সেখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, একটা ইকুয়েশন যেখানে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকবে, একটা ভ্যারিয়েবল আছে, সিঙ্গেল ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার উপর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে কি ওয়াই, তার ওয়াই এর অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে উইথ রেসপেক্ট টু এক্স। ইকুয়েশনটা কিরকম দেখতে হবে? অর্ডিনারি ডেরিভেটিভ of y with respect to x equal to something, say some other function of x, in general x and y. This is a basic format of ordinary differential equation. এবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, সেই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট তো বিভিন্ন অর্ডারের হয়। ফার্স্ট অর্ডার হলে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার হলে সেকেন্ড অর্ডার, থার্ড হলে থার্ড অর্ডার। ফিজিক্সে এই সমস্ত জিনিসগুলো লাগবে, সেগুলো হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা থার্ড অর্ডারই খুব দুর্লভ। এই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডারের সম্পর্কে আলোচনাতেই আমরা সীমাবদ্ধ থাকবো, বাইরে আমরা যাব না। তার মানে অর্ডিনারি কথার মানেটা হচ্ছে কি অর্ডিনারি ডেরিভেটিভ, ইকুয়েশনের মধ্যে অর্ডিনারি ডেরিভেটিভ আছে, আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল হলে পার্শিয়াল ডেরিভেটিভ থাকবে। এটা হচ্ছে কি ওডি। আর পার্শিয়াল ডেরিভেটিভ হলে সেখানে ধরা যাক দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে ইকুয়েশনটা এরকম একটা হতে পারে, ডেল ওয়াই ডেল এক্স প্লাস del y del v equal to f x v y, অর্থাৎ x আর v দুটো হচ্ছে কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এটা হচ্ছে গিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেনারেল ফরম্যাট। আমরা ওডি নিয়ে কাটাছাড়া করবো। তাহলে ফার্স্ট অর্ডার ওডি ইন জেনারেল সেটা কিরকম ভাবে লেখা যাবে? এই যে এই ফরম্যাটটা, এটাকে আরেকটু জেনারেলাইজ করলে পরে যেটা হতে পারে, এরকম একটা ফরম্যাট। তার মানে ওখানে যে এফ এক্স ওয়াই, এই যে এফ এক্স ওয়াই যে ফাংশনটা, সেটা হচ্ছে কিউ এক্স মাইনাস পি এক্স ইন্টু ওয়াই।
সেগুলো লেখাই যেতেই পারে যে কোনো একটা ফাংশন। মানে সবসময় যে এইরকম আলাদা করে নিতে পারবো তার কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এটা একটা জেনারেলাইজড ফরম্যাট, যে ফরম্যাটটা নিয়ে আলোচনা করা হয়, এবং আলোচনা করা হওয়ার কারণ এটাই যে ফিজিক্সে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আসে, সেই জন্য এটা নিয়ে আলোচনা করা হয়। ম্যাথামেটিক্সও আলোচনা করা হয়, ফিজিক্সও আলোচনা করা হয়। আচ্ছা, রেফারেন্স প্রচুর আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রেফারেন্স যে কোনো ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বইয়ে আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স হতে পারে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাম হতে পারে, বিভিন্ন রকম নাম হতে পারে। হাতের কাছে খুব ভালো একটা বই আছে, পিকে চট্টোপাধ্যায়, খুব সুন্দর বই। মানে অলমোস্ট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ রেফারেন্স বুক অর রেফারেন্স। এছাড়াও আছে আর্ফকেন ওয়েবার, পটার অ্যান্ড গোল্ডবার্গ দেখে নিও। পটার অ্যান্ড গোল্ডবার্গ, এতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যতদূর মনে হচ্ছে আছে। প্রচুর বই আছে। এই যথেষ্ট, আর দরকার নেই। এই জিনিসটা যদি জিরো হয়, তাহলে সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হবে, আর না হলে ইনহোমোজিনিয়াস। তাহলে প্রশ্ন হচ্ছে কি, আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করা। তাহলে জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন বের করতে গেলে যে পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে টু লুক ফর an integrating factor. ফ্যাক্টর তো বুঝলাম, কিন্তু ইন্টিগ্রেটিং কেন? ইন্টিগ্রেশনের গল্প কেন আসবে? ইন্টিগ্রেশনের গল্প আসবে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে স্বভাবতই আমাদের যেটা মাথায় আসবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সামথিং, এটা থেকে যদি আমাকে ওয়াইটা ছেকে বার করে নিতে হয়, খুঁজে বার করে নিতে হয়, তাহলে 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 পরে আমাদের ইন্টিগ্রেশন চালাতে হবে। সেই জন্য একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টরের গল্প আসবে। এই জিনিসটাকে বলা হয় সোর্স টার্ম। এবং সেটা ইন জেনারেল একটা এক্স এর ফাংশন। তাহলে আমরা ওই ডিওয়াই ডিএক্সটাকে এভাবে লিখবো, না লিখলেও চলতো, মানে পরিষ্কার করে না লিখলেও চলতো, কারণ এটা 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 সব জায়গাতেই ব্যবহার করা হয়, সব জায়গাতে। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে যেটা করব, মাল্টিপ্লাই 1 1
বাই আলফা এক্স। সেখান থেকে করলে পরে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে আমি এই ক্যালকুলেশন লিখছি মানে মাঝখানে কিন্তু স্টেপ জাম্প আছে, এই ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন লিখছি মানে এখানে স্টেপ জাম্প আছে, সেগুলো নিজেরা করে নেবে। সব স্টেপ করতে গেলে পুজোর সময় চলে যাবে। খেয়াল রাখবে যেখানেই লেখো, পরীক্ষায় লেখো বা নিজে লেখো, যেখানেই লেখো না কেন, খেয়াল রাখবে এই যে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স যে এক্সপ্লিসিটলি লেখা হচ্ছে, দুদিকেই যেন লিখি, দুদিকে লিখবো নয় দুদিকেই লিখবো না, হয় শুধু ওয়াই লিখবো নয় ওয়াই এক্স লিখবো। একদিকে এক্স লিখলাম, ব্র্যাকেটে এক্স লিখলাম, আরেকদিকে লিখলাম, এরকম যেন না হয়। এই ইনকম্প্যাটিবিলিটি উচিত নয়। এর জন্য কেউ নম্বর কাটবে না, মানে আমি হয়তো কাটবো না, কেউই কাটবে না, কিন্তু কথা হচ্ছে এটা উচিত নয়, কিন্তু লিখতে হবে। অর্থাৎ যেটা এক্সেল ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন, সেটাকে কিন্তু উল্লেখ করতে হবে। দিস ইজ ট্রু ফর, দিস ইজ ট্রু, এটাকে ধরা যাক আমি 2 নম্বর নাম দিলাম, ট্রু ফর এনি ওয়াই। তার মানে ওয়াই বাদে বাকি অংশ সমান। যেটা পাওয়া গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা একটা গাইড জোরে চালিয়ে দিলাম, কিন্তু সেটার চেহারাটা কিরকম সেটা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে, সেই দায় আমার থাকে, সেটাকে এইভাবে খুঁজে বার করতে হবে। given and known, alpha x টা জানা আছে, alpha x বলছি। px is known, px is a known function, মানে যে ফাংশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেইমাত্র দেওয়া থাকবে সেখানে কিন্তু p এবং q এগুলো দেওয়া থাকবে, তার ফাংশনাল ফর্মটা দেওয়া থাকবে। তাহলে সেটা জানলে পরে সেটাকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে তার এক্সপোনেনশিয়াল করলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাওয়া যাবে। এটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের চেহারা, সেটা এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে সেটা যখন পেয়ে গেলাম, এটাকে আমরা বের করতে পারবো। সেটাকে যদি ক্যালকুলেট করো, যেটা বলছি, দেখো এটা লিখতে পারবো কিনা দেখো।
এই ইন্টিগ্রেট যদি করা হয় ও কিছু জানে যে বলতে যে ফোনে তোর তার উপরে লেগে যাচ্ছে কি আছে কি জানে সে কি বলছে সে কি বলছে সে বলল তো ওগুলো হবে তো বলেছে ওগুলো বলেছে ডাক্তার আমার বলে ও বললে হবে ওর কথা মানতে তুই সব পারিস তো কোনো পারার জন্য না সে বলে দিচ্ছে সব এটা ইঞ্জিনিয়ার কনস্ট্যান্ট আসবে তুই নিয়ে গিয়ে কি নরমাল হ্যাঁ ও পুড়ে যায় এবং সেখান থেকে ও পুড়ে যায় yx টা বের করে ফেলা যাবে। আলফা এক্স টা দেওয়া আছে, এই আলফা এক্স এর মধ্যে কি আছে, একটা ইন্টিগ্রেশন বসে আছে এক্স এর সাপেক্ষে। তাহলে এখানে যখন আলফা এক্স আছে তাহলে এই খেয়াল রাখতে হবে যে এই যে ইন্টিগ্রেশন করা হয়েছে এই ইন্টিগ্রেশন করে ফেলার পরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে একটা এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন। তাহলে এই যে ইন্টিগ্রেশন ভ্যারিয়েবল সেটাকে আমি অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে চিহ্নিত করতে পারি, তাতে কোনো আপত্তি নেই। সেটাকে আমি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে আলফা এক্স হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়ালের মধ্যে ইন্টিগ্রেশন রয়েছে। তাহলে এরকম লিখতে পারি, দেখো ধরতে পারছো কিনা দেখো, এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো। দেখো স্যার এটা আরেকবার বলুন, ওই আলফা এক্স এর জায়গায় যেটা আলফাটা তো এক্সপোনেনশিয়ালের মধ্যে ইন্টিগ্রাল বসে আছে। আলফা হচ্ছে এক্সপোনেনশিয়ালের মধ্যে ইন্টিগ্রাল বসে আছে। তাহলে ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেশন কষার পরে একটা যে কোনো একটা ইন্টিগ্রেশন কষার পরে এক্সপোনেনশিয়াল ভুলে যাওয়ার পর ডিএক্স পিএক্স কষার পরে যদি ইনডেফিনিট ইন্টিগ্রাল কষি তাহলে কিসের ফাংশন পড়ে থাকবে, এক্স এর ফাংশন পড়ে থাকবে, এক্স এর ফাংশন পড়ে থাকবে। এখানে তো ইনডেফিনিট ইন্টিগ্রালই কষা হচ্ছে, তাহলে এক্স এর ফাংশন পড়ে থাকবে। তাহলে আমি যদি সেটাকে এক্সটাকে এক্স প্রাইম বা জেড কিছু একটা বলি, জেড কিছু একটা অন্য কিছু একটা বলি এবং এক্স পর্যন্ত আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট করার পর যেটা পড়ে থাকবে সেটা তো আর যাতা বলছি সবগুলি যাতা বলছিল ইনডেফিনিট না। এখানে এই যে এক্স মানে হচ্ছে গিয়ে এখানে এক্স মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল, এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল। যখন আমি ডেফিনিট ইন্টিগ্রাল করব তখন ইনডেফিনিট ইন্টিগ্রাল করলে পরে এক্স এর ফাংশন পড়ে থাকে, ডেফিনিট ইন্টিগ্রাল করলে পরে কি পড়ে থাকে, ইন্টিগ্রেশনের যে লিমিট দুটো আছে সেই লিমিট দুটো যা আছে তার উপর নির্ভর করবে। তার মানে একটা ফাংশন অফ এক্স
কিন্তু যখনই আমি ডেফিনেট ইন্টিগ্রাল করব, তখন কিসের ফাংশন হবে? সেটা এক্স প্রাইমের ফাংশন হয়ে যাবে তখন। কারণ আমি যদি এ থেকে বি ইন্টিগ্রাল করি, তাহলে এখানে কি পড়ে থাকবে? একটা এ আর বির ফাংশন পড়ে থাকবে। তাহলে যদি এক্স প্রাইম থাকে, এ আর বির মধ্যে কোনো একটা একটা বা দুটোর মধ্যে যদি এক্স প্রাইম থাকে, তাহলে তার মধ্যে এক্স প্রাইম পড়ে থাকবে। আমরা এইখানে এইখানে এই জিনিসটা সেইখানে বলছে যে এই ইন্টিগ্রালটা করার পরে যেটা পড়ে থাকবে সেটা একটা এক্স এর ফাংশন। ইন্টিগ্রালটা কষে ফেলার পরে পরে যেটা পড়ে থাকবে সেটা একটা এক্স এর ফাংশন। তাহলে এই এক্সটাকে আমি পরিবর্তন করে অন্য একটা ভ্যারিয়েবল দিয়ে লিখতে পারি। এক্স এর জায়গায় হাতি লিখতে পারি, জেড লিখতে পারি। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তার মানে আমি এই জিনিসটা লেখাও যা ইজ ইকুইভ্যালেন্ট টু এই জিনিসটা, সেটাই এখানে করা হয়েছে। ওই জিনিসটাকে জেড দিয়ে লিখে এইখানে লেখা হয়েছে। এই অংশটা গেছে ওইখানে, এই যে এইটা বেশ। বাকিটা যেমন আছে তেমন। এইবারে ইন জেনারেলটা এক্স এর ফাংশন, তো ডান দিকে গোটা জিনিসটা এক্স এর ফাংশন, তো কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। কনস্ট্যান্ট মানে ধরে নিতে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, সেটাই বড় কথা। তাহলে গোটা জিনিসটা এক্স এর ফাংশন, তাহলে এটা তো একটা ফাংশন। ধরে নেবো এটা একটা ফাংশন, ধরা যাক আর এক্স। এই যদি আর এক্স ধরি, তাহলে এই এক্সটাকে যদি আমি এক্স প্রাইম করি, তাহলে কোনো আপত্তি আছে কি? আর এক্সটাকে আর এক্স প্রাইম করলে কোনো আপত্তি আছে? কারণ এক্স প্রাইমের রেসপেক্টে ইন্টিগ্রাল করে ফেলার পরে, লিমিট বসানোর পরে, লিমিটের মধ্যে এক্স বসে রয়েছে। লিমিটের মধ্যে এক্স বসে রয়েছে, তাহলে এক্সটাকে এক্স প্রাইম লেখাও যা, হাতি লেখাও তাই, ঘোড়া লেখাও তাই, অন্য যে কোনো ভ্যারিয়েবল দিয়ে আমি চিহ্নিত করতে পারি। তাহলে এটাই হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল সলিউশনের পদ্ধতি, জেনারেলাইজড ফর্ম। এক্সাম্পল কি? আরএল সার্কিট। একটা রেজিস্ট্যান্স আছে, আশা করি তোমরা গত সেমিস্টার এটা করেছো, কাজে ডিটেলস আমি এখানে বলবো না, তার ফিজিক্স তোমরা জানো। সেখানে একটা ভ্যারিয়েবল সোর্স দেওয়া হয়েছে, টাইম ভ্যারিং সোর্স দেওয়া হয়েছে। তাদের ইকুয়েশন হচ্ছে কি এল ডিআইডিটি, যেখানে এটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে কি আই, টি এ টাইম সেটা আলাদা করে বলার দরকার হয় না। এটা কি করে আসে সেটা তোমরা জানো।
কোত্থেকে আছে? এটা কি করলে আছে? এটা কোত্থেকে আছে? কোত্থেকে আছে এটা? গত সেমিস্টারে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পুরোটা জলে, পুরো জলে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো। টি পর্যন্ত, টিকে আমি টি প্রাইম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। শুধু টি লিখলেও কিছু যায় আসে না, সেটাও ইকুয়ালি কারেক্ট। তাহলে সলিউশন, এটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সলিউশন কি করে, ব্র্যাকেটটা কি ঠিক জায়গায় দিয়েছিলাম নাকি গন্ডগোল করেছিলাম? হ্যাঁ, ব্র্যাকেট দেওয়াই হয়নি। শোনো, ধরে নিলে কিন্তু হবে না। আমার এই খাতাটা যদি পরীক্ষায় নম্বরের জন্য পাঠানো হতো, এখানে এইখানে এই পর্যন্ত দেখে, এই পর্যন্ত দেখে এইখান পরে আর দেখবে, এটা কিরকম হবে? এবার ভিটা দেওয়া থাকলে আমি ইন্টিগ্রেশনটা কষতে পারবো, কষলে আমার সলিউশন বেরিয়ে যাবে। ঠিক আছে, and with given initial conditions সেটাকে বের করা যাবে, hence the solution। এটা হচ্ছে পদ্ধতি। দেখো, যেটা আমরা প্রথমেই করতে পারতাম সেটা হচ্ছে গিয়ে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা তো বেসিক্যালি কিসের মতো দেখতে? ওই রকম দেখতে, এরকম দেখতে, 1 নম্বরের মতো দেখতে। তাহলে এটা করতে পারতাম খুব সহজভাবে। যেটা করা যেত সেটা হচ্ছে গিয়ে ওটাকে ডান দিকে নিয়ে গিয়ে সোজা ইন্টিগ্রেট করে দেওয়া, ডান দিকে নিয়ে গিয়ে সোজা ইন্টিগ্রেট করে দেওয়া। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কোনো দরকার ছিল না, কিন্তু করা হলো এই কারণে, এইটা বোঝার জন্য, এটা জানার জন্য, নতুন করে জানার জন্য যে এরকম একটা পদ্ধতি আছে, এরকমভাবে ক্যালকুলেট করা যায়। আমরা যেটা করেছি ওখানে, সেখানেও কিন্তু একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্সিস্ট করে, আমরা কিন্তু সেটা করি। সরাসরি ইন্টিগ্রেশন করে ধুমধাম যদি সলিউশন বের করে ফেলি, ব্যাস হয়ে গেল, ওটা নিয়ে আর চিন্তা করি না। কিন্তু সেখানে আমাকে খেয়াল রাখতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা অস্তিত্ব আছে, এবং সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে গোড়া থেকে ব্যবহার করে কিভাবে সলিউশনটা খুঁজে পাওয়া সম্ভব, সেই পদ্ধতিটা হচ্ছে কি এইটা। তার মানে এই ধরনের ইকুয়েশনকে আমি দুভাবে সমাধান করতে পারি। একটা হচ্ছে কি সোজা ধরে ইন্টিগ্রেট করে দাও, ইনিশিয়াল কন্ডিশন চাপিয়ে দাও, সলিউশন বেরিয়ে যাবে। আর একটা হচ্ছে গিয়ে px qx জানলে পরে
আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, সেটা দিয়ে গুণ করবো, করে এই পদ্ধতিতে এগিয়ে আমি সলিউশন বের করবো। যেহেতু এটা আগে আমরা করিনি সেহেতু মনে হচ্ছে এটা জটিল। ইকুয়েশনটা px qx যদি খুব জটিল হয় তখন এটা একটু লম্বা হয়ে যায়, কিন্তু লম্বা হলেও তুমি দেখবে যে ইন্টিগ্রেশন তোমাকে করতেই হবে এবং ইন্টিগ্রেশনটা লম্বা হবে। qx px এই ফাংশন দুটো যদি বেশ জটিল হয়, বদখত টাইপের চেহারা হয়, তাহলে পরে ওই সোজাই ধরে ইন্টিগ্রেট করতে গেলেও কিন্তু যে ইন্টিগ্রেশন করতে বেশ বেগ পেতে হবে। মানে n হচ্ছে কি একটা কনস্ট্যান্ট নাম্বার। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যারিয়েবলস। তাহলে লক্ষ্য করে দেখো, n যদি 1 হয় তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। n যদি 1 এর বেশি হয় তাহলে কিন্তু সেটা নন লিনিয়ার ইকুয়েশন। কিন্তু this equation may be converted or transformed to a linear equation. কি করব? প্রথমে কি করব, কি করতে পারি? আন্দাজ, কোন আন্দাজ? প্রথমে কি মাথায় আসবে? শোনো, আমি এখানে লিখছি ডিভাইড বাই ওয়াই, আপনি ডিভাইড করুন। আমার ডিভাইড করার ধাই নেই, আমি 1 কোটি বার ডিভাইড করেছি। 1 কোটি বার না হলেও 10 বার করেছি। সারা জীবনে 10 বার ডিভাইড করলে যথেষ্ট। কাজেই তুমি যেটা বলতে পারবো না ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার n, মাল্টিপ্লাই বাই অমুক, অ্যাড টু ইট, সাবট্রাক্ট ফ্রম ইট, এরকম বললে সোজা কাটবো আমি, এবং তার জন্য নম্বরও কাটবো। একদম নম্বর কাটবো আমি, এবং অর্ধেক নম্বর না, ওটা 1 নম্বর কাটবো। যদি বলো কেন, তার উত্তর হচ্ছে গিয়ে তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে অসচেতন ভাবে লিখেছো। তুমি জানো বিষয়টা, কিন্তু তাড়াহুড়ো করে লিখতে গিয়ে অসচেতন ভাবে লিখে ফেলেছো। সেই অসচেতনতার কারণে তোমাকে 1টা নম্বর হারাতে হবে। সেটা করা যাবে না। কাজে আমাদের লিখতে হবে ডিভাইড বাই নয়, ডিভাইডিং বাই, or we divided by। ইকুয়েশন হবে। তারপরে টেক যে ইকুয়েশনটা পাবে সেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এরকম। আর তাড়াহুড়ো করে n আর x এর মধ্যে যেন পার্থক্য বোঝা যায়, n আর x যেন একরকম না হয়, যেমন আমার এখানে হয়ে গেছে
এরকম হলে চলবে না। হলো? তাহলে এইটা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন ইন ওয়াই এক্স। তাহলে এটাকে সলভ করলে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। আমরা সলভ করতে জানি কি করে সলভ করবো। সে সলভ করার পর ইউটা বার করবো। ইউটা বার করলে পরে আমরা সেখান থেকে আমরা ওয়াইটা বের করে ফেলতে পারবো। হলো? এই যে ফর্ম অফ ইকুয়েশন, এই ফর্ম অফ ইকুয়েশন এই ফরম্যাটটাকে বলা হয় বার্নৌলির ইকুয়েশন। এখানে ক্যালকুলেট না বলে ইভালুয়েট লেখাই ভালো, তার কারণ তুমি নিউমেরিক্যাল ক্যালকুলেশন করছো না। ইভালুয়েশন একদম তাই। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, দেখবে বিভিন্ন বইয়ে আছে। হাতের কাছে একটা খুব খুব টেক্সট বই বলতে পারি, রেফারেন্স বই বলবো না, কিন্তু সেটা বেশ চলতে পারে। সেটা লিখে দিই। রেফারেন্স বই ঠিক বলা যায় না, কিন্তু বেশ ইউজফুল, ব্যবহার করা যায়। সেনগুপ্ত চ্যাটার্জি, ট্রিটিজ অন জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, তার শেষ দিকে অ্যাপেন্ডিক্সে রয়েছে। সেখানে প্রচুর এক্সাম্পল করা আছে, দেখে নেবে। আমি শুধু ফরম্যাটগুলো করে দিচ্ছি, কারণ এত এক্সাম্পল করাতে গেলে তো আমরা শেষ করতে পারবো না। আমি এমনি ইকুয়েশন দিয়ে দিচ্ছি ফর 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 অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তোমরা করবে কি করবে না, কি করবে তোমাদের ব্যাপার। এবার হচ্ছে কি সলভ করতে হবে, সলভ। আমার যতদূর মনে হচ্ছে ইকুয়েশনটা যে আমি লিখেছিলাম সেটা মনে হচ্ছে করাই আছে, ওখানে সব করাই আছে। ওই দেখে দেখে লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কোনো মানে হয় না, অযথা সময় নষ্ট, পৃষ্ঠা নষ্ট। সময় এবং পৃষ্ঠা যদি খরচ করতেই হয় তাহলে না দেখে নিজে তাতে নিজে শেখাটা হয়। খেয়াল নেই এগুলো সব করা আছে কিনা, করা থাকতেও পারে, করা থাকার সম্ভাবনাই বেশি। এরকম আরো আছে, এই দুটোই থাক এখন।
এবার আমরা যেটা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। কনস্ট্যান্ট উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, মানে পি কিউ এগুলো কনস্ট্যান্ট। তার মানে পি এক্স হচ্ছে কি এক্স এর ফাংশন নয়, সেটা একটা কনস্ট্যান্ট, এবং কিউ এক্স এর একটা অন্য একটা কনস্ট্যান্ট, এ বি আলফা বিটা ধরলে যাবে। দেখো ওয়াই ডবল প্রাইম লিখে তারপরে ওয়াই প্রাইমকে ডিওয়াই ডিএক্স এরকম কিন্তু লিখবে না, মিশ্রিত মিশ্রিত ভাবে লিখবে না। ভুল নয়, কিন্তু এভাবে লেখে না। কিন্তু একটা ডবল প্রাইম লিখলাম, একটা কনভেনশন অনুসরণ করলাম, আমি একটা কনভেনশন ফলো করলাম, সেটা আধা খেচড়া করে সেটা কিন্তু করে না, সেটা কিন্তু করে না। ওয়াইটাকে ওয়াই মাঝখানটাকে ওয়াই প্রাইম লিখলাম আর ডবল প্রাইমটাকে ডি টু ওয়াই ডিএক্স টু লিখলাম, এইসব এরকম কিন্তু করে না। সেটাকে সমাধান করার জন্য যেটা করে, একটা অপারেটর ডিফাইন করে, ডি অপারেটর। That operator is defined by ddx, so that তার মানে dy হচ্ছে dy dx, এক্সট্রা লিখছি না, এরকম। এই ডি অপারেটর একটা অ্যালজেব্রা আছে, ডি অ্যালজেব্রা। ডি অ্যালজেব্রা ভাবে বলে না, আমি বললাম। সেই অ্যালজেব্রা গুলো কি সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সেগুলো দেখে নেবে, সেগুলো এমন বিরাট কিছু না। সেই অ্যালজেব্রাটা হচ্ছে গিয়ে এটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। এটাকে বলে ইন্ডেক্স ল। ল বলে, রুলও বলে, রুলই বলি। কনস্ট্যান্ট মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, independent of x and u. এবং there exists a D inverse কিরকম, such that if u equal to dv, then v equal to d inverse u. And this is equivalent to integration.
equivalent to an integration. এবং u equal to dv equal to d inverse u. দেখো অপারেটরের বিষয় কিন্তু আসবেই। তোমরা থার্ড সেমিস্টারে উঠেছো, এবারে তোমরা কোয়ান্টাম ফিজিক্স করবে। মডার্ন ফিজিক্সের মধ্যে তোমাদের কোয়ান্টাম ফিজিক্স আছে, সেখানে কিন্তু এই অপারেটর অ্যালজেব্রা বলে একটা ব্যাপার আসবে। সেখানে কিন্তু অপারেটর অ্যালজেব্রাটা দেখে নিতে হবে। সেই অপারেটর অ্যালজেব্রা কোয়ান্টাম ফিজিক্সে সবসময় কাজে লাগবে, প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগবে। সেই অপারেটর অ্যালজেব্রা যদি ভালো করে রপ্ত না থাকে, পরবর্তীকালে কিন্তু সমূহ বিপদ, কিছু বুঝতে পারবে না। আমি পরিষ্কার বলছি, কিন্তু আমি আগে থেকে বলছি এই কারণে যাতে নিজেরা সচেতন হতে পারো। তার কারণ কোয়ান্টাম ফিজিক্সে অপারেটর অ্যালজেব্রাটাকে ব্যবহার করা হয়েছে, মানে ব্যবহার করা হয়েছে মানে ব্যবহার করতে হবে, সেরকম ভাবেই তৈরি, গোটা থিওরিটা সেভাবেই তৈরি। এবারে we consider an operator d minus alpha inverse with alpha equal to constant. Constant মানে independent of all the relevant variables. Independent of all the relevant variables. তাহলে বুঝিয়ে একদম মাথার উপর দেখা যাচ্ছে ই ইকুয়াল টু ডিডি ইনভার্স ইউ, ডির বদলে ডি মাইনাস আলফা বসানো হয়েছে। ডি একটা অপারেটরের জন্য যদি ডি ইনভার্স একটা 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 অপারেটর এক্সিস্ট করে, তাহলে ডি মাইনাস আলফা একটা অপারেটরের জন্য ডি মাইনাস আলফা হোল ইনভার্স একটা অপারেটর এক্সিস্ট করবে। যদি করে তাহলে সেগুলোকে গুণ করলে পরে তারপরে তার উপর যে নতুন যেটা পাওয়া যাবে গুণ করে, অপারেটর দুটো গুণ করে পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি সেটা নতুন একটা অপারেটর, সেটাকে ইউ এর উপর অপারেট করলে ইউ ফেরত পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে। এটার মানেটা হচ্ছে সেটাই, এটার মানেটা সেটাই। এবার আমরা ধরি d minus alpha v operating on v equal to u such that বিসর্গ মানে কিন্তু ম্যাথমেটিক্স such that উল্টো d minus alpha যদি একটা অপারেটর এক্সিস্ট করে, তার করেসপন্ডিং কে ডি ইনভার্স অপারেটর এক্সিস্ট করতে পারে, মানে ডি মাইনাস আলফা ইনভার্স এক্সিস্ট করবে। করলে পরে সেই ডি মাইনাস আলফাকে ভি দিয়ে অপারেট করে যদি ইউ পাওয়া যায়, তার ইনভার্সটা দিয়ে ইউ কে অপারেট করলে ভিটা ফেরত পাওয়া যাবে। এইটার মানেটা হচ্ছে সেটাই, এর মানেটা হচ্ছে সেটাই। এবার ডি মাইনাস আলফা হোল ইনভার্স আলফাটাকে যদি আমি কমন নিয়ে নিই, সেটা কি লেখা যাবে? এর মধ্যে লিখতে পারবো বাইনোমিয়াল এক্সপেনশন করব। বাইনোমিয়াল এক্সপেনশন বলো, টেলর এক্সপেনশন বলো, যা খুশি।
হায়ার অর্ডার গুলো থাকবে বেশ, এইবারে to prove একটা ফাংশন of the operator d e to the power lambda x, lambda is a constant, f lambda e to the power lambda x, যেখানে f lambda হচ্ছে rational function of lambda. রেশনাল ফাংশন বলতে কি বোঝায়? স্টাডি। অঙ্কে রেশনাল ফাংশন বলতে কি বোঝায়? স্টাডি। একটা খুব ভালো ওয়েবসাইট সেখানে সার্চ করে বেসিক ম্যাথামেটিক্যাল ফর্মুলা ইত্যাদি অনেক কিছু দেখে নেওয়া যায় চট করে, এবং সেখানে কিছু কিছু ডিটেলসও করে দেওয়া আছে বুঝিয়ে বুঝিয়ে, এবং সেগুলো দেখে বেশ বোঝা যায়, বুঝতে পারবে, মানে আহামরি বিরাট কিছু না। mathwal.wolfram.com সেটা দেখতে পারো, কোনো আপত্তি নেই, মানে সেটা লাগবে। সেটা ফিজিক্স করতে গেলে, ফিজিক্স ম্যাথামেটিক্স যারা করে তাদের সবসময়ই লাগে সেটা। দেখো, যেহেতু কিনা ডি অপারেটর দিয়ে e টু দি পাওয়ার ল্যামডা এক্স কে অপারেট করলে কি পাওয়া যায়? ল্যামডা e টু দি পাওয়ার ল্যামডা এক্স পাওয়া যায়, কারণ ডি অপারেটর হচ্ছে কি ডিডিএক্স অপারেটর। তাহলে পরে ডি ইনভার্স e টু দি পাওয়ার ল্যামডা এক্স, সেটাকে এটা লেখা যায় এবং এর জেনারেলাইজ ভার্সনটা হচ্ছে গিয়ে n is a constant number integer, যেখানে n হচ্ছে গিয়ে পজিটিভ or নেগেটিভ ইন্টিজার, ফ্র্যাকশন নয়। তাহলে এই এফডিটাকে ইন জেনারেল কিভাবে লেখা যাবে? চলতে থাকবে, চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছবে? কোথাও একটা পৌঁছবে। সঙ্গে আর কি কি টার্ম থাকতে পারে?
একটা কনস্ট্যান্ট ইনভার্স টার্মগুলো থাকতে পারে। কোথায় গিয়ে থামবে? কোথাও একটা গিয়ে থামবে। তোমার যতদূর প্রয়োজন ততদূর এখানে চালিয়ে যাওয়া যাবে। এবং সেটা হচ্ছে গিয়ে এফ ল্যামডা টু দি পাওয়ার ল্যামডা এক্স, এই যে এখান থেকে এখান থেকে এবার ধরে ধরে দেখতে হবে কিন্তু এটা প্রুফটা। আমি জানি না এর কোনটা কি পরীক্ষায় লাগবে বা না লাগবে, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে গেলে এগুলো ঘোরার কথা, এগুলো 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 জানতে হবে। কিছু করলে না খাবে ডিস্টার্ব করে না, কাজের সময় তো বলতে বললে খুব মুশকিল। জানি না, হয়তো আসবে না, আসার সম্ভাবনাই বেশি। এই শুরু হয়ে গেল, কি হলো তা কে জানে, আবার লেখা পড়ছে না। হয়তো এগুলো কোনোটাই পরীক্ষায় আসবে না, কিন্তু so rational function of x, ডিটেলসটা আমি বলবো না, বলছি না, এই নিয়ে বেশি সময় অতিবাহিত করা যাবে না। হ্যাঁ, এটাকে সি রেফারেন্স। তার যদি কোনো অসুবিধা হয় পরের দিন বলবো। এবারে ওই ইকুয়েশনটা সলিউশন, এবারে এই যে ইকুয়েশনটা সলিউশন, এই ইকুয়েশনটা সলিউশন কি করে পাবো? আমি করতে পারি কি, ধরে নিতে পারি এক্সটা লিখছি না, এক্স লিখলে সব কটাতেই লিখতে হবে y1 plus y2, where y1 is the solution of this equation। 1 না বলে 11 বলি, আগে অনেকগুলো হয়ে গেছে, নাম দেওয়া নিয়ে কথা। এটা 11 না 111 আমি জানি না, নাম দেওয়া নিয়ে কথা। তাহলে ওটা থেকে কি পাওয়া যাবে? ওই কিছু বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে y1 ওয়ালা টার্মগুলো আর y2 ওয়ালা টার্মগুলোকে আলাদা করে দেবো।
করলে পরে যেহেতু এইটা দেওয়া আছে, তাহলে y1 11কে স্যাটিসফাই করে মানে কি, 11কে স্যাটিসফাই করে মানে since equal to fx, স্যাটিসফাই করে মানে ওটা y এর জায়গায় y1 বসালে 11তে যেরকম ফরম্যাট ছিল সেরকম থাকবে, শুধু y এর জায়গায় y1 হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে y2 ডবল প্রাইম প্লাস ইকুয়াল টু 0। দুদিকে এফএক্স আছে, এফএক্সটাকে ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে 0 হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে যদি এরকম একটা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা এই দাঁড়ালো যে আমরা ওয়াইটাকে যদি দুটো ভাগে ভাগ করে নিই, দুটো ভাগে ভাগ করে নিতে পারি, যদি আমি নিতে পারি, তাহলে পরে তার একটা অংশ এবং যদি ধরে নিই যে একটা অংশ গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে দেখানো যাবে যে অন্য অংশটা একটা হোমোজিনিয়াস, ওই রকম একটা করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন স্যাটিসফাই করে। আবার যদি আমরা ধরে নিই, যদি আমরা ওয়াইটাকে দুটো অংশে ভাগ করে নিতে পারি এবং যদি ধরে নিই যে তার একটা অংশ গিভেন ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে এটা দেখানো যায় যে সলিউশন যেটা ধরে নিয়েছি তার অন্য অংশটা করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন স্যাটিসফাই করে, করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন। তার মানে হোমোজিনিয়াস ইকুয়েশনটা কি, y ডবল প্রাইম প্লাস আলফা y প্রাইম প্লাস বিটা y ইকুয়াল টু 0। So this is corresponding homogeneous equation. Homogeneous equation corresponding to 11. Well, তাহলে এটার সলিউশন করলে, তাহলে এটার সলিউশন করলে কি পাবো, y2 পাবো। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন। আর যে y1টা আমরা ধরে নিয়েছি সেইটার নাম হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল। ভুলিয়ে ফেললে চলবে না কিন্তু। তুমি y1টাকে y2 বলতে পারো, নাম দিতে পারো, y2টাকে y1 নাম দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা পার্টিকুলার ইন্টিগ্রাল, কোনটা কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে কি করেসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, সেইটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। হলো? তাহলে যেটা দাঁড়ালো যে কমপ্লিট সলিউশন যেটা is given by complementary function plus particular integral. তাহলে এবার আমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশন এইগুলোকে কি করে বের করে সেটা আমাকে দেখতে হবে। সেটা আমরা পরের দিন যাবো, সেটা আজকে হবে না, এটা লম্বা আছে, সে পদ্ধতি লম্বা আছে। আজকে এই পর্যন্ত থাক, দেখো বইপত্র। এই পর্যন্ত যদি এখন কোনো প্রশ্ন মনে আসে বলো।
বল, কারো কিছু করার থাকলে বলো, কারো কিছু